বাবা নিষাদ, বাবা ওঠ তাড়াতাড়ি, আমার মাসুদকে আজকেও পরী কোথায় যেন নিয়ে গেছে। মাঝরাতে মাসুদের মায়ের ডাকে আমার ঘুমটা ভেঙে গেল। ঘুম ভাঙতেই দরজাটা খুলে বললাম, চাচি কি হয়েছে? এই মাঝরাতে আমাকে ডাকছেন কেন? মাসুদের কিছু হয়েছে নাকি? আমার কথায় মাসুদের মা কান্না জড়িত কণ্ঠে বললেন, হ্যাঁ বাবা, মাসুদকে আজও ঘরে পাওয়া যাচ্ছে না। আমি আশপাশে সবখানে খুঁজলাম, কিন্তু কোথাও পেলাম না। তুমি একটু খুঁজে দেখবা বাবা? ওনার কথায় আমি ওনাকে শান্ত করে বললাম, চাচি আপনি একদম চিন্তা করবেন না, আমিও আশিক এখনই বের হচ্ছি। মাসুদকে ঠিকই খুঁজে পাবো। আপনি বাড়িতে যান, আমি মাসুদকে পেলে সোজা বাড়িতে নিয়ে আসব। আমার কথায় উনি যেতে না চাইলেও আমি জোরাজোরি করে বাড়িতে পাঠিয়ে দিলাম। উনি চলে যাবার পর একটা লাইট হাতে চলে গেলাম বন্ধু আশিকের বাড়িতে। আমি, মাসুদ ও আশিক তিনজন খুবই ভালো বন্ধু। এই যে মাসুদ, ও হলো আমাদের এই গল্পের নায়ক। মাসুদের সাথে একটা পরী থাকে। সেই পরীটা কিভাবে এলো, কেনই বা মাসুদের কাছে আসে, ওকে নিয়ে কেন বাইরে যায়, সব কিছু গল্পের সামনে জানতে পারবেন। যাই হোক, আমি আশিকের বাড়িতে গিয়ে ওকে ডেকে তুললাম। আমার ডাকে আশিক দরজাটা খুলে আমার হাতে লাইট দেখে বলে উঠল, আর বলতে হবে না, মাসুদ আজও নিখোঁজ, তাই তো? এ আবার নতুন কি? তুই একটু দাঁড়া। কথাটা বলে আশিকও একটা লাইট হাতে বেরিয়ে পড়ল। আশিক বেরিয়ে আসায় দুজনে বন্ধু মাসুদকে খুঁজতে লাগলাম। গ্রামের একদিক থেকে অন্য দিক সবখানে ওকে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও পেলাম না। মাসুদকে খুঁজে না পেয়ে আশিককে বললাম, কিরে এখন কি করব? মাসুদকে তো কোথাও পেলাম না, এখন ওর মাকে গিয়ে কি বলবো? আশিক বলল, কি বলবো আর, খুঁজে তো পেলাম না, তাই বলবো। আর এমনিতেও কাল পরশু ও একা একাই ফিরে আসবে। মাসুদকে যে পরীটা নিয়ে যায়, সে তো আবার রেখেও যায়, তাই না? এরকম তো এর আগেও হয়েছে। সেটা তো জানি, কিন্তু মাসুদের মা তো আমার এখানে এসে অনেক কান্নাকাটি করলো। এখন কোন মুখ নিয়ে ওনার সামনে যাব বলতো? মাসুদ ছাড়া সকাল হতে আর বেশি দেরি নেই, তাই চল আরেকটু খোঁজাখুঁজি করি। কথাটা বলে দুজনে আবারও মাসুদকে খুঁজতে লাগলাম। এভাবে কেটে গেল আরও বেশ খানিকটা সময়। আর মসজিদের মাইকে বেজে উঠল ফজরের আজান। ফজরের আজান হবার পর আমিও আশিক মাসুদকে না পেয়ে বাড়ির দিকে আসতে যাব, ঠিক তখনই আমরা দেখলাম মাসুদ বড় একটি গাছের নিচে শুয়ে আছে। অথচ আমরা কিছুক্ষণ আগেও কিন্তু এই গাছটার নিচে খুঁজেছিলাম। মাসুদকে গাছের নিচে শুয়ে থাকতে দেখে আমিও আশিক দৌড়ে ওর কাছে গিয়ে দেখলাম গাছের নিচে মাসুদ আরাম করে নাক ডেকে ঘুমাচ্ছে। ওর এই অবস্থা দেখে আমিও আশিক ওকে ডেকে তুললাম। আমাদের ডাকে ওর ঘুম ভেঙে যায়। মাসুদ বলল, কিরে তোরা এই ভোরবেলা ডাকাডাকি করছিস কেন? কাঁচা ঘুমটা নষ্ট করলি? কোথাও যেতে হলে সকালে আসছি। ওর এমন আজগবি কথা আমি বললাম, পাগলের মতো কি বলিস এসব? একবার আশপাশ তাকিয়ে দেখ তুই কোথায়। আমার কথায় মাসুদ আশপাশ তাকিয়ে বললেন, কিরে আমি কই? এটা কোন জায়গা? আমি এখানে শুয়ে আছি কেন? সেটা কি আমরা জানি? তুই জানিস? তোকে আজকে পরি বাহিরে নিয়ে আসছে। তোর মা আমাদের কাছে গিয়ে কান্নাকাটি করলো বলে লাইট নিয়ে মাঝরাত থেকে তোকে খুঁজছি। আচ্ছা তাই নাকি? আমি বললাম, এই মাসুদ ওঠ, এখন বাড়ির দিকে যেতে যেতে কথা বলি। আমার কথায় মাসুদ উঠে দাঁড়ালো। আমরা তিনজনই বাড়ির দিকে যেতে থাকি। বাড়ির দিকে যেতে যেতে আমি মাসুদকে বললাম, আচ্ছা মাসুদ, তোকে যে পরি বাইরে নিয়ে আসে, তখন তুই জেগে থাকিস নাকি ঘুমে? তুই পরীটার সাথে কখনো কথা বলেছিস? না রে ভাই, আসলে পরী আমাকে ঘুমের মাঝে নিয়ে আসে, আর আমি ওর সাথে কখনো কথা বলিনি। তবে আমি ওকে দেখেছি, জানিস, ও অনেক সুন্দর দেখতে। পরী যখন আমার সামনে আসে, আমি ওর রূপ দেখে অপলক দৃষ্টিতে ওর দিকে তাকিয়ে থাকি। মাসুদের কথায় ওকে বললাম, তার মানে কখনো কথা বলিসনি? না রে। না রে বললে কি হবে, কথা বলতে ইচ্ছে করে না নাকি? এদিকে আমি বললাম, মাসুদ শোন, আজকের পর পরি তোর কাছে আসলে তুই কথা বলবি, সাহস করে বলবি আমি তোমার সাথে কথা বলতে চাই। তাই নাকি? কিন্তু পারি না তো, ওকে দেখলেই কথা বলার ভাষা হারিয়ে ফেলি। মাসুদের কথায় ওকে বললাম, ভাষা হারালে তো হবে না, কথা বলতে হবে। এভাবে আর কতদিন চলবে? প্রায় প্রায় রাতের মধ্যে হারিয়ে যাস। এদিকে তোর মা কান্না করে, বিষয়টা তো বুঝিস তাই না? হ্যাঁ ভাই, বুঝতে পেরেছি। এরপর পরি আমার কাছে আসলে কথা বলবো। মাসুদের কথায় ওকে বললাম, আচ্ছা ঠিক আছে, এখন বাড়িতে যা, তোর মা তোর জন্য চিন্তা করছে। আমাদের কথায় মাসুদ বাড়িতে চলে গেল। ওদিকে আমরাও আমাদের বাড়িতে চলে আসলাম। এই ঘটনার দুদিন মাসুদের সাথে কিছু না ঘটলেও
দিনের দিন রাতে মাসুদের কাছে ওই পরীটা চলে আসে। ওই পরীকে দেখে অন্য সময় মাসুদ কিছু না বললেও সে রাতে সাহস করে বলে, আপনি কে? আমি আপনার সাথে কথা বলতে চাই। আমি আপনার সাথে কথা বলতে চাই। কথাটা বলার পর মাসুদের আর কিছু মনে নেই। বেশ কিছুক্ষণ পর মাসুদের যখন হুঁশ আসে, তখন সে নিজেকে দেখে এক অচেনা অজানা জায়গায়। নিজেকে অচেনা অজানা জায়গায় দেখে এদিক সেদিক তাকিয়ে মাসুদ চিৎকার দিবে, ঠিক তখনই পেছন থেকে পরি বলে ওঠে, চিৎকার করো না, এদিকে তাকাও, বাহিরে নিয়ে আসছি। পরীর কথায় মাসুদ পরীর দিকে তাকিয়ে আবারও হা হয়ে তাকিয়ে থাকে। এই দেখে পরি বলল, কি হলো, এভাবে তাকিয়ে আছো কেন, কথা বলো। পরীর কথার জবাবে মাসুদ বলল, আপনি খুব সুন্দর, আমি আপনার দিকে তাকালে সব কিছু ভুলে যাই। আপনি কি আসলেই পরী? আপনি আমার কাছে কেন আসেন? মাসুদের কথায় পরী বললেন, আমি সত্যি একজন পরী, আর আমি তোমাকে আমার মায়াজালে আটকে রাখি, যেন তুমি আমায় দেখে ভয়ে চিৎকার না করো। আমি তোমাকে অনেক আগে থেকে চিনি, জানি তুমি মানুষের উপকার করো, নামাজ পড়ো। এই বিষয়গুলো দেখে তোমাকে আমার অনেক ভালো লাগে। আমি প্রায় প্রায় তোমাকে ঘুমের মাঝে বাইরে নিয়ে আসি। তোমাকে দেখতে ইচ্ছে হয়, কথা বলতে, কিন্তু তুমি যদি ভয়ে চিৎকার দাও, তাই কখনো কথা বলিনি। কিন্তু একটা কথা বলো, এর আগে তুমি কখনো আমার সাথে কথা বলনি, বলতে চাওনি। আজ মায়ার জাল ভেঙে কিভাবে কথা বললে? পরীর কথায় মাসুদ বলল, আসলে তুমি অনেক আগে থেকে আমার কাছে আসো। অনেকেই জানে আমাকে পরী ধরেছে, অনেকেই জানে তুমি আমাকে মাঝে মধ্যে নিয়ে যাও, কিন্তু এদিকে আমি তোমার সাথে কখনো কথা বলিনি। তাই আজ সাহস করে কথা বলছি। আজ এখন তোমার সাথে আমার কথা হলো। এখন বলো তো, আমার কাছে তুমি কি চাও? পরী তখন জবাব দিল, তোমার কাছে আমার চাইবার পর কিছু নেই। হ্যাঁ, একটা জিনিস আছে, তোমাকে যেহেতু আমার ভালো লাগে, আমি চাই আমাকেও যেন তোমার ভালো লাগে, তুমিও আমাকে ভালোবাসো। আমি তোমার ভালোবাসা চাই। সত্যি বলতে তোমাকে আমার ভালো লাগে। তোমার রূপ দেখে আমি কথা বলার ভাষা হারিয়ে ফেলেছি। কিন্তু তুমি পরী, আমি মানুষ, কিভাবে ভালোবাসা হবে? পরী বলে কি ভালোবাসা যাবে না? আমি তো বলিনি এখনই আমাকে ভালোবাসতে হবে। আমি তোমার কাছে যেভাবে আসি সেভাবেই আসব। তুমি কথা বলবা, আমাকে জানাবা, এরপর ভালো লাগলে ভালোবাসবে। কিন্তু পরী, তুমি তো সবই জানো, আমি গরিব একটা ছেলে। আমার বাবা নেই, মা আছে। আমি অন্যের জমিতে কাজ করে সংসার চালাই। আমার মতো একটা অসহায় গরিব ছেলেকে কেন ভালোবাসবে? তুমি গরিব হতে পারো, কিন্তু মনের দিক থেকে তুমি অনেক বড় ধনী। এটা কেউ না জানলেও আমি জানি। মাসুদ, তোমাকে একটা কথা বলি, আমি তোমাকে সাহায্য করতে চাই। কিভাবে? আর কি সাহায্য? তোমার তো মানুষকে সাহায্য করতে ভালো লাগে, তাই না? হ্যাঁ, লাগে। হঠাৎই জিজ্ঞেস করছো কেন? মাসুদ, আমি একজন পরী, আর সাধারণ কোনো পরী না। আমার বাবা জিনদের সর্দার, আমি জিন সর্দারের মেয়ে। আমি তোমাকে কিছু আমল শিখিয়ে দিব, যেগুলো করে তুমি মানুষকে সাহায্য করতে পারবে। এক কথায় বলতে গেলে, হুজুর কবিরাজ যেভাবে জিন পরী ধরা মানুষদের চিকিৎসা করায়, তুমিও সেরকম মানুষদের চিকিৎসা করাবা। সব কাজ করব আমি, নাম হবে তোমার। এতে মানুষদের সাহায্য করা হবে, আর তোমারও আর্থিক একটু উন্নতি হবে। কি বলো, আমি কি এসব পারি নাকি? আমি তো কিছুই বুঝি না। আমি সব শিখিয়ে দিব, সব পারবা। তবে একটা শর্ত আছে, তুমি কখনো কারো কাছে টাকা দাবি করবে না, টাকার চুক্তি করবা না। তুমি মানুষদের জিন পরি ছাড়াবা, ওরা খুশি হয়ে তোমাকে যা দিবে তাই নিবা, বুঝলা? বুঝতে পারছি। কিন্তু আশপাশের মানুষ কি বলবে? হঠাৎ করে হুজুর কবিরাজের মতো কাজ করতে যাব। লোকেরা শুরুতে একটু আধটু বলবে, এসবে কান দিও না। এখন চলো, তোমাকে তোমার রুমে রেখে আসি। কথাটা বলে পরী মাসুদকে ওর রুমে রেখে গেলেন। এরপর থেকে পরী মাসুদের কাছে রোজ রাতে আসতো আর কিছু আমল শিখিয়ে দিত। এভাবে বেশ কিছুদিন যাবার পর এক রাতে পরী মাসুদকে বললেন, মাসুদ, তুমি তো এই কদিনে অনেক কিছু জেনে গেছো। আমি তোমাকে প্রয়োজনীয় আমল শিখিয়ে দিচ্ছি। এখন তোমার পরীক্ষার পালা। শোনো, কাল তোমাকে একটা বাড়িতে যেতে হবে। আমি তোমাকে সব ঠিকানা দিয়ে দেব। তুমি ওই বাড়িতে যাবা, গিয়ে দেখবা ওনার মেয়ে অসুস্থ, ওনার মেয়েকে পিশাচ জিনে ধরেছে। তুমি ওখানে গিয়ে ওনাদের বুঝিয়ে বলো, তুমি তোমার মতো আমল করবা, বাকি কাজ আমি করব। কিন্তু আমি হঠাৎ করে ওনাদের বাড়িতে গেলে ওনারা কি বলবে? ওনারা যাই বলুক, তুমি বলবা তুমি একজন হুজুর, জিন পরি ছাড়াতে পারো, তুমি মেয়েটাকে সাহায্য করতে চাও। ঠিক আছে, ঠিক আছে, তুমি যা বলবা তাই করব। কিন্তু কী যে হবে আমি নিজেও জানি না। মাসুদের কথায় পরী মাসুদকে ওর বাড়িতে রেখে গেলেন। এদিকে
পরীর কথা মতো মাসুদ পরের দিন সেই বাড়িতে গিয়ে বললেন, আমি একজন হুজুর, আমি জিন পরী ছাড়াতে পারি। আমি আমার ক্ষমতা দিয়ে দেখেছি আপনাদের বাড়িতে আপনার যে মেয়ে আছে ওর শরীরে জিন ভর করেছে। আপনার মেয়ে কষ্ট এবং খারাপে আছে। মাসুদের কথাটা শুনে লোকগুলো কান্না চোখে বলল, তুমি ঠিকই বলেছ বাবা, আসলে অনেক আগে থেকে আমার মেয়ের পিছনে লাগছে জিনটা। বেশ কদিন থেকে বেশি সমস্যা করছে। আমি বাবা হয়ে মেয়ের এমন অবস্থা কিভাবে দেখি বলো? তাই অনেক কবিরাজ তান্ত্রিককে দেখিয়েছি, কিন্তু আমার মেয়েটা কোনোভাবেই সুস্থ হচ্ছে না। মেয়েটার শরীর দিন দিন এতটা খারাপ হচ্ছে যে কোন দিন না জানি বাবা হয়ে মেয়ের লাশ দেখতে হয়। তুমি যেহেতু আমার মেয়ের সম্পর্কে জেনে এখানে এসেছো, দেখো তুমি কিছু করতে পারো কি না। ওনার কথায় মাসুদ ভেতরে গিয়ে ওনার মেয়েকে দেখলেন। মেয়েটাকে দেখে মাসুদের মনে হলো ওর ভেতরে এখনও জিন উপস্থিত আছে। এটা দেখে মাসুদ তার মতো করে রোকিয়া করতে লাগলো। আসলে মাসুদ শুধু টুকটাক আমল করতেন, যা করার সেটা পরীটাই করতেন। এভাবে বেশ কিছুক্ষণ পরই সেই জিনটাকে মেয়েটার শরীর থেকে ছাড়াতে সক্ষম হয়। জিনটাকে ছাড়ানোর পর পরী মাসুদকে ইশারা দেয়। মাসুদ মেয়েটার বাবাকে বলেন, আঙ্কেল, আল্লাহ রহমতে আপনার মেয়ের শরীর থেকে জিনটাকে ছাড়াতে পারছে। এখন থেকে আপনার মেয়ে সুস্থ হয়ে উঠবে ইনশাল্লাহ। কথাটা বলে বাড়িতে চলে গেলেন মাসুদ। এদিকে এই ঘটনার পর এলাকার সবার মধ্যে জানাজানি হয়ে যায় মাসুদ কবিরাজি পারে, জিন ভূত ছাড়াতে পারে। গ্রামের মানুষদের এমন কথাই মাসুদের মা মাসুদকে বলেন, বাবা মাসুদ, গ্রামের সবাই নাকি বলে বাবা তুই নাকি কবিরাজ, তুই নাকি পাশের গ্রামের কোন মেয়ের শরীর থেকে জিন ছাড়িয়েছিস। কথাটা এখন সবার মুখে মুখে। মাসুদের মায়ের কথায় মাসুদ বললেন, আসলে মা তোমাকে মিথ্যে বলবো না, আমি টুকটাক আমল জানি জিন পরি তাড়ানোর। আমি শিখেছি, কিভাবে শিখছি সময় হলে জানতে পারবে। মাসুদের কথায় ওর মা বলল, আচ্ছা তোর কথা মানলাম, তুই আমল জানিস জিন পরি তাড়ানোর, তাহলে তোর নিজের সাথে থাকা পরিটাকে তাড়া আগে, তাহলে তো আমার আর চিন্তা করতে হয় না। সেই পরি তোকে রাত বেরোতে কোথায় না কোথায় নিয়ে যায়, এদিকে আমার চিন্তা করতে হয়। মায়ের এমন কথায় মাসুদ বললেন, মা তোমাকে আর চিন্তা করতে হবে না, ওই পরি আর আমার কোনো সমস্যা করবে না, তুমি এসব নিয়ে আর ভেবো না তো। কথাটা বলে বাহিরে চলে গেল মাসুদ। এদিকে পুরো গ্রামে ওর কথা ছড়িয়ে পড়ায় সবাই মাসুদকে কবিরাজ বলে ডাকতে লাগলো। সবাই কবিরাজ বলায় বিষয়টা মাসুদের খারাপ লাগে। তখন মাসুদ সবাইকে বলে, আমাকে কেউ কবিরাজ বলে ডাকবেন না, আমি তো নামাজ কালাম পড়ি, আমাকে বলতে হয় মাসুদ হুজুর বলবেন। মাসুদের কথায় সবাই মাসুদকে মাসুদ হুজুর বলে ডাকতে থাকে। এদিকে আমাদের বন্ধু জিনপুরি তাড়ানোর কাজ শুরু করলো। বন্ধু হয়ে বিষয়টা আমিও আশিক কেউই জানি না, তাই মাসুদের সাথে দেখা করলাম। ওর সাথে দেখা হতেই আশিক বলল, কি হুজুর মশাই, শুনলাম আজকাল নাকি আপনি জিনপুরি তাড়ানোর কাজ করেন, সবাই আপনাকে হুজুর বলে ডাকে। মাসুদ বলল, মানুষ বললে কি করা যাবে বল, একটু আধটু কাজ পারি তাই মানুষের উপকার করি। কোথা থেকে শিখলি এসব? কোথা থেকে শিখবো আবার, এমনি এমনি পারি এসব। মাসুদের কথায় ওর দিকে তাকিয়ে বললাম, এই মাসুদ এদিকে তাকা, মিথ্যা বলছিস কেন? আমরা কি অন্য কেউ নাকি, সত্যিটা খুলে বল। আমাদের কথায় মাসুদ আমতা আমতা করে বলল, আসলে ভাই কাউকে বলিস না, আমার কাছে যে পড়ি আসে, তোরা যে বললি ওর সাথে কথা বলতে, আমি তোদের কথা মতো ওর সাথে কথা বলেছি। পরি আমার সাথে কথা বলেছে, পরি আমাকে এটাও বলেছে ও আমার হয়ে কাজ করবে। আমি মানুষের জিন পরি তাড়ানোর কাজ করি, আমি শুধু আমল করি, যা করার পরি করে। মাসুদের কথাগুলো শুনে দুজনে অবাক হয়ে বললাম, বন্ধু বলিস কি, তোর সাথে তাহলে পরির কথা ও যোগাযোগ হয়? তা বন্ধু, শুধু কি কথাও হয় নাকি অন্য কিছু? মাসুদ বলল, আরে না বোকা, অন্য কিছু কি হবে, কিছু হলে তোদের জানাবো। এখন বাড়িতে যেতে হবে, ভালো থাকিস তোরা। আমাদের কাছ থেকে বিদায় নিয়ে মাসুদ বাড়িতে চলে গেলেন। এদিকে আমরাও চলে গেলাম বাড়িতে। এই রাতের ঘটনা মাসুদের কাছে পরি আসে। পরি এসে মাসুদকে বলে, মাসুদ কেমন আছো? কেমন আর থাকবো বলো, এলাকায় আমার ডাকনাম ছড়িয়ে পড়ছে, সবাই আমাকে হুজুর বলে, কেউ বা বলে কবিরাজ। তাই বুঝি ভালো তো, তোমার নাম ডাক ছড়িয়ে পড়লে তোমারই ভালো, তুমি অসহায় মানুষদের সাহায্য করতে পারবা। তাই আচ্ছা একটা কথা বলি, তোমার নাম কি? আমার নাম হুমাইয়া। হুমাইয়া নামটা বেশ সুন্দর কিন্তু অন্যরকম। আচ্ছা তুমি পরী হয়ে আমাকে পছন্দ করো কেন? আমার থেকে তো জিনরা বেশি সুন্দর, তাই না? ভালো লাগা তো সুন্দর দেখে আসে না, তার কাজ কর্ম আচার আচরণ ব্যবহারে আসে। এসব বাদ দাও, কাল তোমার কাছে একজন লোক আসতে পারে, ওনার একটা সমস্যা আছে, ওনার নিজের একটা আম বাগান আছে, উনি সেই বাগানের গাছগুলো কেটে বিক্রি করতে চায়।
কিন্তু সমস্যা হলো সেই আম বাগানে বাস করে কয়েকটা জিন। ওরা কোনোভাবেই সে গাছগুলো কাটতে দিবে না। গাছের মালিক কর্মচারী দিয়ে যেই না গাছ কাটতে যায়, তখনই সবাই ভয়ে সেখান থেকে ফিরে আসে। কারণ গাছে বা গাছের ডাকে দা দিয়ে কোপ দিলে সেখান থেকে নাকি গড়িয়ে গড়িয়ে রক্ত পড়ে। গাছ থেকে রক্ত বের হলে কে ভয় পাবে না বলো? পরীর কথায় মাসুদ বললেন, আচ্ছা, তো আমি গিয়ে কি করব? আমার করণীয় কি? আর তুমি না বললা ওখানে কয়েকটা জিন থাকে, তুমি কি পারবা ওদের সাথে? সেটা কাল বুঝতে পারবা। এই তোমাকে কিছুটা পানি দিলাম, তুমি কাল এই আমলগুলো করে এই পানিটা পুরো বাগানে ছড়িয়ে দিবে। আর আমি কিছু কাজ শিখিয়ে দিই, ওগুলোও করবা, বাকি যা করার আমি করব। এমন অবস্থায় পাশের ঘর থেকে মাসুদের মা ডাক দিয়ে বলছে, বাবা মাসুদ, কার সাথে কথা বলিস এত রাতে? আবার কে আসলো? মায়ের কথায় মাসুদ বলল, কই কেউ নেই তো মা, তুমি ঘুমাও। মাকে ঘুমাতে বলে মাসুদ পরীকে বলল, তুমি আজকে রাতে চলে যাও, কাল তোমার কথা মতোই লোকটা আসলে আমি ওনার সাথে চলে যাব। কথাটা বলে মাসুদ ঘুমিয়ে পড়ল। এদিকে পরী চলে গেলেন। পরের দিন সকালে পরীর কথা মতো একটা লোক মাসুদের কাছে আসলেন। লোকটা এসে মাসুদকে বললেন, আপনি কি মাসুদ হুজুর? আসলে আমার একটু সমস্যা, আপনাকে আমার সাথে যেতে হবে। লোকটার কথায় মাসুদ বললেন, আপনার বাগানের সমস্যা বুঝি? হ্যাঁ হ্যাঁ, আমি তো আপনাকে বলিনি, আপনি কিভাবে জানলেন? লোকটার কথায় মাসুদ বললেন, আমি আগে থেকে কিছুটা জানি বলেই তো আমি। হুজুর, মহান আল্লাহ ছাড়া ভবিষ্যতে কি হবে কেউ জানে না। আসলে আমি আমার সাথে থাকা পরীর মাধ্যমে কিছু বিষয় জেনে আমি আপনার বিষয়টাও জেনেছি। আমি আপনার কাজটা করতে যাব, আপনি একটু অপেক্ষা করুন, আমি রেডি হয়ে নিচ্ছি। কথাটা বলে রেডি হয়ে সেই লোকটার সাথে চলে গেল মাসুদ। মাসুদ লোকটার সাথে ওনার আম বাগানে গিয়ে দেখলেন জায়গাটা বেশ অদ্ভুত, অন্যরকম একটা গা ছমছম পরিবেশ। মাসুদ সেখানে যেতেই ওর কেন জানি মনে হচ্ছে অদৃশ্য কেউ ওর দিকে তাকিয়ে আছে। এসবে মাসুদ ভয় না পেয়ে আমবাগানটা ঘুরে ঘুরে দেখলেন। আমবাগানটা ঘুরে দেখে মাসুদ নিজের মতো আমল করতে লাগলেন আর পরীর দেওয়া পানিটা আমবাগানে ছড়িয়ে দিতে লাগলেন। এদিকে পানি ছেটানোর কিছুক্ষণের মধ্যে মাসুদ ও বাগানের মালিক দুজনে দেখলেন চারিদিকে অন্ধকার হয়ে আসছে। আর হঠাৎ করে আমবাগানে মনে হচ্ছে প্রচণ্ড ঝড় বাতাস শুরু হয়েছে। এতটা ঝড় বাতাস যে মাসুদ ও বাগানের মালিকের মনে হচ্ছে এই বুঝি দুজনে উড়ে যাবে। এভাবে বেশ কিছুক্ষণ পর সব কিছু আস্তে আস্তে স্বাভাবিক হয়ে যায়। সব স্বাভাবিক হওয়ার পর মাসুদ সেই বাগানের মালিককে বলেন, আঙ্কেল, আলহামদুলিল্লাহ, আপনার সমস্যার সমাধান হয়েছে, আপনি এখন গাছ কাটতে পারেন। মাসুদের কথায় বাগানের মালিক অনেক খুশি হয়ে বলেন, তুমি আমাকে অনেক বড় সমস্যা থেকে বাঁচালে বাবা। এখানে থাকা জিনগুলা আমার একটা গাছও কাটতে দিচ্ছিল না। তুমি সমস্যার সমাধান করছো বলে তুমি কত টাকা চাও? আসলে আঙ্কেল, সত্যি কথা বলতে আমি কারো কাছে দাবি করি না, আপনি খুশি হয়ে যা দিবেন এতেই হবে। এমন কথায় খুশি হয়ে লোকটি বলল, তুমি তো অনেক ভালো, আমার বাগানে লাখ লাখ টাকার গাছ আছে, তুমি এসব সমাধান করেছ, নাও, তোমাকে খুশি হয়ে 20,000 টাকা দিলাম। না না আঙ্কেল, এত টাকা আমার লাগবে না, আপনি এর থেকে আমাকে কিছু টাকা কম দেন, আর বাকি টাকাটা কোনো এতিম বা অসহায় কোনো গরিব মানুষকে দিয়ে দিয়েন। কথাটা বলে ওনার কাছ থেকে কিছু টাকা নিয়ে মাসুদ বাড়িতে চলে গেলেন। বাড়িতে যাবার পর সেই রাতে মাসুদের কাছে আবারও পরীটা এলো। পরীকে দেখে মাসুদ বলল, পরী, আসছো তুমি? ঠিক আছো তো? তোমার কোনো সমস্যা হয়নি তো? না, আমার আবার কি হবে, আমি ঠিক আছি। তুমি এতগুলো জিনের সাথে লড়াই করলা, ওখান থেকে তাড়িয়ে দিলা, ওরা কিছু বলল না? লড়াই তো করিনি, আমি ওদেরকে বুঝিয়েছি, ওরা না বুঝলে হুমকি দিছি। ওরা জানে আমি জিন সর্দারের মেয়ে, আমার সাথে লাগতে আসবে না। আমি ওদের অন্য জায়গায় থাকতে বলি, ওনাদের বলি বাগানটা ছেড়ে চলে যেতে, আমার কথায় ওনারা বাগান ছেড়ে চলে যায়। ও তাই, তাহলে ভালো। আমার আবার তোমার জন্য চিন্তা হচ্ছিল, ভাবলাম কোনো সমস্যা হয় কি না। কিছু হবে না, তুমি এসব নিয়ে একদম চিন্তা করো না। আমি তোমার হয়ে কাজ করতে থাকবো, তুমি কাজ করবা। কখনো কোনো সমস্যা থাকলে আমি আগে থেকে তোমাকে সাবধান করে দিব। এই বলে মাসুদকে ঘুমাতে বলে পরী চলে গেল। এভাবে চলতে থাকে মাসুদ ও পরীর ভালোবাসার দিন। মাসুদ ও পরীর সাহায্যে মানুষদের জিন পরী তাড়ানোর কাজ করত। এভাবে আস্তে আস্তে মাসুদের পারিবারিক অবস্থা ভালো হতে লাগলো। মাসুদের এমন পারিবারিক অবস্থা দেখে আশপাশের অনেকে অনেক কথা বলা বলি করত। মানুষের এমন নানা কথায় মাসুদের মা মাসুদকে একদিন বলে, মাসুদ, বাবা তোকে কখনো জোর করেনি কিছু বলার জন্য,
আসলে তুই প্রায় রাতে কার সাথে জানি কথা বলিস? আসল ঘটনা আমাকে খুলে বল তো, তোর সাথে কেউ থাকে কি না? মায়ের এমন কথায় মাসুদ মুচকি একটা হাসি দিয়ে বলে, মা আমাকে তুমি চেনো না? আমি তোমার ছেলে। আমি কি উল্টাপাল্টা কিছু করতে পারি? মা আমাকে সন্দেহ করো না। তুমি যেহেতু জানতে চেয়েছো তাহলে শোনো, তবে কাউকে বলো না। আমার কাছে পরী আসে। এটা সেই পরী যে আমাকে রাতে ঘুমের মাঝে নিয়ে যেত। সেই পরী আমাকে কিছু আমল শিখিয়েছে, আর ওর সাহায্যে আমি মানুষদের সাহায্য করি, জিন ভূত তাড়াই। ছেলের মুখে এসব কথা শুনে মা বললেন, কি বলিস বাবা? পরী তোর কাছে আসে? সেই পরী তোকে সাহায্য করে? বাবা আমার তো ভয় করছে, না জানি পরী কখন তোকে নিয়ে যায়। না মা, ও ভালো পরী, আমাকে সাহায্য করে। তুমি চিন্তা করো না, ও আমার কিছুই করবে না। পরী যতই ভালো হোক তবুও তো মায়ের মনে ভয় থেকেই যায়। মায়ের এমন ভয় দেখে মাসুদ ওর মাকে বুঝিয়ে শান্ত করে বাইরে চলে গেল। এই ঘটনার দুদিন পর মাসুদ আমাদের সাথে দেখা করলেন। আমাদের সাথে দেখা হতে আমরা বললাম, কিরে মাসুদ, তুই তো ইদানিং খুব বিজি থাকিস। আগে রোজ রোজ আমাদের সাথে আড্ডা দিতিস, আর এখন কি করব বল? তোরা তো তার কারণ জানিস। তা বন্ধু, তোর পরীর খবর কি? বলল আসি। সে কি তোর সাথে আছে এখন? পরী ভাবি আপনি কি এখানেই আছেন? আরে পাগল, ও আমার কাছে নেই। কাকে ডাকিস? আর পরী তোর কোন জন্মের ভাবি? এই জন্মের তোর বউ হলে আমাদের তো ভাবি হবে। আশিক ও মাসুদের কথার মাঝে একজন মহিলা সেখানে চলে আসে। আমরা মহিলাটাকে চিনি। মহিলাটি আমাদের গ্রামের, উনি পেশায় ভিক্ষা করেন, খুব গরিব। ওনাকে হঠাৎ আমাদের এখানে চলে আসতে দেখে আমরা বললাম, চাচি আপনি এখানে আমাদের কিছু বলবেন? তখনই উনি আমাদের উদ্দেশ্য করে বললেন, তোমাদের মধ্যে মাসুদ হুজুর কে বাবা? মহিলার কথায় মাসুদ বলে উঠলেন, চাচি আমি মাসুদ হুজুর। মাসুদের কথায় সেই মহিলা কান্না করতে করতে বললেন, বাবা আমাকে তোমরা চেনো হয়তো। আমি ভিক্ষা করে সংসার চালাই। আমার পরিবারে আমার একটা মেয়ে একটা ছেলে। আমার বড় মেয়েটা কয়েকদিন থেকে কেমন অদ্ভুত আচরণ করছে। রাত হলেই পাগলদের মতো করে। আমি বুঝতে পারি ওর শরীরে কিছু ভর করে। আমার মেয়েটা এমন না বাবা, আগে ভালো ছিল। মেয়ের এমন আচরণে আমি মসজিদের ইমাম সাহেবের কাছে গেলে তিনি তোমার কাছে আমাকে আসতে বলে। বাবা আমার বাড়িতে গিয়ে আমার মেয়েটাকে দেখলে খুব উপকার হতো। কথাটা বলে আবারও কান্না করতে থাকেন মহিলাটা। এদিকে মহিলার কথায় আমি মাসুদকে বললাম, কিরে মাসুদ, কি করবি? উনি খুব গরিব, আমার মনে হয় ওনাকে তোর সাহায্য করা দরকার। মহিলার কান্নায় মাসুদ ওনাকে শান্ত করে বলল, চাচি আপনি কাঁদবেন না। আমি যাব আপনার বাড়িতে। আমি গিয়ে চেষ্টা করব আপনার মেয়েকে সুস্থ করার। আপনি এখন বাড়িতে চলে যান। আমি আজ রাতে আপনার বাড়িতে আসব। আপনার রাতের খাবার শেষে আমার জন্য অপেক্ষা করবেন। আর আপনার মেয়েকে একটু চোখে চোখে রাখবেন। মাসুদের কথায় মহিলাটি চলে গেলেন। এদিকে আমরা তিন বন্ধু আর কিছুক্ষণ আড্ডা দিয়ে যে যার বাড়িতে চলে গেলাম। মাসুদ রাতে মহিলাটির বাড়িতে যাবে, কিন্তু পরীকে এখনও ব্যাপারটি বলা হলো না। এই ভেবে মাসুদ পরীর কথা স্মরণ করতেই পরী মাসুদের কাছে আসলেন। পরী আসতেই মাসুদ বলল, পরী আসছো? আজকে রাতে একটা কাজ করতে হবে। আমি একজন মহিলাকে কথা দিয়েছি, আমি ওনার বাড়িতে যাব। মাসুদের কথায় পরী একটু চিন্তিত হয়ে মাসুদকে বললেন, তুমি ওনার বাড়িতে যাবা, আমাকে ব্যাপারটি না জানিয়ে ওই মহিলাকে কেন কথা দিলা? আজ রাতে যাবে ওনার বাড়িতে? মাসুদ বলল, হঠাৎ এমন কথা বলছো কেন? পরি মহিলাটি খুব গরিব, আমি ওনাকে চিনি। আমার মনে হয় ওনাকে সাহায্য করা উচিত। তাই তোমার অনুমতি ছাড়া আমি ওনাকে কথা দিয়েছি। তুমি কিছুই জানো না তাই বলছো। আমি অলরেডি মহিলার মেয়েকে যে জিনটা ধরেছে তার ব্যাপারে খোঁজ নিছি। সে ইফরিত সম্প্রদায়ের একটি জিন। এই সম্প্রদায়ের জিনেরা খুব শক্তিশালী হয়। এদের সাথে যে কোনো জিন পরি লাগতে চায় না। পরীর কথায় মাসুদ বললেন, তাই নাকি? কিন্তু ওই মহিলা তো খুব গরিব। ওনার মেয়েটার তেমন দেখতে সুন্দর না। ওই মেয়ের পেছনে জিনটা লাগলো কেন? দেখো মাসুদ, মানুষদের মতো জিনেরা রূপ এবং সম্পদ দেখে কারো প্রেমে পড়ে না, কাউকে ভালোবাসে না। জিনদের দৃষ্টি অন্যরকম। পরি মহিলাটি খুব গরিব, আমি ওনাকে না করতে পারিনি। আমি চাই তুমি কাজটা করো, আর তা আজ রাতেই। মাসুদ তোমার সাথে কাজ করা এতদিনে যত রুগী দেখেছি, যত জায়গায় গেছি, সব থেকে এই কাজটি কঠিন। এই কাজে মৃত্যু ঝুঁকি আছে। তোমার বা আমার যে কারো মৃত্যু হতে পারে জিনটার হাতে। কি বলো তাহলে উপায়? এখন কি করব? আমরা রাতে যাব ওই মহিলার বাড়িতে, কেননা তুমি ওনাকে কথা দিয়ে ফেলছো। কিন্তু পরি, এতে তোমার বড় ক্ষতি হতে পারে। আমাকে নিয়ে ভেবো না। আমি ওই জিনটাকে বুঝিয়ে বলবো, না বুঝলে তখন মোকাবেলা করব। শোনো মাসুদ, তুমি রাতে ওনার বাড়িতে যাবা, আমিও সময় মতো চলে যাব। কথাটা বলে চলে গেলেন পরি। সেই রাতে রাতের খাবার শেষে মাসুদ চলে গেলেন সেই মহিলার বাড়িতে। মাসুদ ওনার বাড়িতে গিয়ে দেখলেন
মহিলাটির রুমের বাহিরে দরজা লাগিয়ে তার ছেলেটাকে বুকে নিয়ে গুটিসুটি হয়ে বসে আছে। মাসুদ সেখানে যেতেই মাসুদকে দেখে মহিলা বলল, বাবা তুমি আসছো? দেখো না বাবা, সন্ধ্যার পর থেকে আমার মেয়েটা কেমন ছটফট করছে, ওকে কোনোভাবে ধরে রাখা যাচ্ছে না। আমি ওকে রুমের ভিতরে রেখে দরজা লাগিয়ে দিছি। তুমি তো আসছো বাবা, ভেতরে যাও, আমার মেয়েটাকে দেখো। মহিলার কথায় মাসুদ ভেতরে গেলেন। ভেতরে গিয়ে মাসুদ দেখলেন মহিলার মেয়েটা বিছানার উপর বসে আছে, চুলগুলো এলোমেলো। মাসুদ রুমে যেতে সেই মেয়েটা মাসুদের দিকে ঘুরে তাকায়, আর মাসুদ দেখে মেয়েটার চোখ দুটো পুরো সাদা হয়ে আছে। চোখের দিকে তাকিয়ে মনে হলো চোখে কোনো মনি নেই। এমন ভয়ঙ্কর অবস্থায় মেয়েটা একটা হাসি দিল এবং বলল, কী রে মাসুদ, তুই আসছিস? আমি তো তোরই জন্য অপেক্ষা করছিলাম। তুই নাকি বড় হুজুর হয়ে গেছিস, আমার সাথে মোকাবেলা করবি। মেয়েটির কথায় মাসুদ বুঝলেন ওর শরীরের জিনটা এখন অবস্থান করছে। মেয়েটার শরীরে জিনটা ভর করে আছে। জিনের কথায় মাসুদ খুব ঠান্ডাভাবে বললেন, আপনি মেয়েটার পেছনে কেন লাগলেন? বেচারি খুব গরিব ও অসহায়, ওর মাকে দেখুন। এদের দেখে কি আপনার একটু মায়া হয় না? আপনাকে ভালোভাবে বুঝিয়ে বলছি, এই মেয়েটাকে ছেড়ে চলে যান। মাসুদের কথায় জিনটা বলল, ভয় দেখাচ্ছিস আমায়? জানিস আমার ব্যাপারে? তোর ওই পরী তোকে কিছু বলেনি? সব জেনে আমার কাছে আসলি? মরার খুব শখ হয়েছে নাকি? আমি মেয়েটাকে ছেড়ে যাব না। আমি যাকে একবার ধরি আমি ওকে না চাইলে ছাড়ি না। ওকে আমি আমার কাছে নিয়ে যাই, নয়তো মেরে ফেলি। নিজেকে এতটা শক্তিশালী মনে করবেন না। মনে রাখবেন শক্তির উপরেও শক্তি থাকে। বেশি কিছু হবার আগে মেয়েটাকে ছেড়ে দিয়ে যান, এতে আপনারই ভালো। হুমকি দিচ্ছিস আমাকে? জীবিত ফিরে যেতে পারবি না। আমাকে হুমকি দেবার আগে এখান থেকে পালা। জীবন বাঁচাতে চাইলে ভাগ এখান থেকে। এই বলতে না বলতে পরী সেখানে এসে উপস্থিত হলেন। পরীকে দেখে জিনটা হাসতে হাসতে মাসুদকে বললেন, কী রে মাসুদ, তোর পরী তো এসে গেছে। খুব ভয় পাইছি রে। অনেক তামাশা করেছেন, এখন মেয়েটাকে ছেড়ে চলে যাবেন কিনা বলেন। কথাটা বলে মাসুদ দোয়া পড়তে যাবে, ঠিক তখনই জিনটা বলে, এই কি করছিস, থাম, আগে তোর শক্তিটাকে শেষ করি। কথাটা বলে জিনটা মেয়েটার শরীর থেকে বেরিয়ে গেলেন। এরপর মাসুদ খেয়াল করলেন রুমের মধ্যে কেমন জানি একটা আওয়াজ হচ্ছে ও মারামারি শব্দ আসছে। এই অবস্থায় মাসুদ কি করবে বুঝতে পারছে না। এভাবে কয়েক মিনিট চলে যাবার পর জিনটা সশরীরে মাসুদের সামনে হাজির হলেন। জিনটাকে দেখে ভয়ে মাসুদের শরীরে লোম দাঁড়িয়ে গেল। জিনটার দিকে তাকিয়ে মাসুদ যেন কোনো কথা বলার ভাষা হারিয়ে ফেলছে। এদিকে সেই জিনটা মাসুদের দিকে তাকিয়ে বিকট জোরে একটা হাসি দিয়ে বলল, কিরে মাসুদ, ভয় পেলি? দেখ তো, পরীকে দেখ। কথাটা বলে হাত হাত দিয়ে কি জানি ইশারা করলেন, আর সাথে সাথে পরী ওর চোখের সামনে উপস্থিত হলেন। কিন্তু এ কি, পরী যে শেকলে বাঁধা। পরীকে শেকলে বাঁধা অবস্থায় দেখে মাসুদ কিছু বলতে যাবে, ঠিক তখনই সেই জিনটা বলল, দেখ, তোর পরীকে দেখ। তোর পরীকে মুহূর্তে শিকল দিয়ে বেঁধে ফেলেছি। এখন বল, কি জানি বলছিলি? এখন তোর পরীর সাথে তোকেও মেরে ফেলবো। জিনটা পরীকে শেকল দিয়ে বাঁধা। আমি বললাম, পরীকে ছেড়ে দে। আমার কথায় জিনটা বলল, তোর তেজ তো দেখি এখনো কমেনি। আসছিলি তো পরীকে নিয়ে আমাকে ছাড়াতে, তাছাড়া কিন্তু উল্টো তোদেরকে এখন মরতে হবে। তোকে একটু পরে মেরে ফেলি, আগে তোর পরীকে মেরে ফেলি। কথাটা বলে সেই জিন পরীর দিকে এগিয়ে যাবে, ঠিক তখনই ভয়ঙ্কর রকমের আওয়াজ করে কয়েকটা জিন উপস্থিত হলেন সেখানে। কয়েকটা জিন উপস্থিত হয়ে সেই শক্তিশালী জিনটিকে ধরে বেঁধে ফেললেন। জিনকে বেঁধে ফেলায় সে বলতে লাগলো, এই ছেড়ে দে আমায়, তোদের কাউকে ছাড়বো না। এদিকে জিনগুলো তার কথায় কান না দিয়ে শেকলে বাঁধা পরীকে মুক্ত করে দিলেন। পরী মুক্ত হওয়ার পর মাসুদ পরীকে বললেন, এসব কি, চলো এখান থেকে, এরা কারা? মাসুদের কথায় পরী বলল, ভয় পেও না, এই জিনগুলো আমার বাবার পাঠানো। আমার বাবা জিন সর্দার, বুঝলা? এখন বাবা আসবে, দেখো কি হয়। পরীর কথায় মাসুদ চুপ করে রইলেন। এদিকে কথা মতো ঝড়ের বেগে সেখানে পরীর বাবা জিনদের সর্দার চলে আসলেন এখানে। জিন সর্দার এখানে এসে সেই ইফরিত জিনটাকে বলল, তুমি আমার মেয়েকে বেঁধে রাখছো, ওকে মেরে ফেলতে চাইছো? তোমার সাহস তো কম না দেখছি। আমার মেয়েকে মেরে ফেলার চিন্তা করার আগে ওর বিষয়ে খোঁজ নেওয়া উচিত ছিল তোমার। এখন তোমার শাস্তি হবে, কঠিন শাস্তি। কথাটা বলে পরীর বাবা ও তার সাথে আসা জিনগুলো খারাপ জিনটাকে ধরে নিয়ে গেল। জিনটাকে ধরে নিয়ে যাওয়ায় পরী মাসুদকে বলল, মাসুদ, তুমি এখন এই মহিলাকে বলে দাও তার মেয়ের আর কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ। বাবা ওই খারাপ জিনটাকে ধরে নিয়ে গেছে, ওকে কারাগারে পাঠানো হবে।
পরীর কথায় মাসুদ ওই মহিলাকে সব কিছু বলে বাড়ির দিকে আসতে লাগলেন। অন্ধকার রাত, মাসুদ ও পরী দুজন কথা বলতে বলতে আসছে। রাস্তায় মাসুদ পরীকে বললেন, তোমার বাবা যদি সঠিক সময় না আসতো তাহলে কি হতো বলো? ওই জিনটা তো তোমাকে মেরে ফেলতো, আমাকেও মেরে ফেলতো। সেজন্যই তো তোমাকে বলেছি আমাকে জিজ্ঞেস না করে কাউকে কথা দিবা না, কারোর চিকিৎসা করতে যাবা না। আমি বুঝতে পারিনি, এরপর কখনো এরকম হলে তোমাকে আগে জানাবো। তা হয় জানাবা, কিন্তু আমার মনে হচ্ছে সামনে একটু সমস্যা হতে পারে। কি সমস্যা হবে? বাবা তো আজ তোমার আমার ব্যাপারে সবটা জেনে গেল। কিছুক্ষণ পর বাবা আমাকে ডেকে তোমার ব্যাপারে জিজ্ঞেস করে জানতে চাইবে, তাই নাকি? তো তুমি কি বলবা? কি আর বলবো, বাবাকে সত্যিটা বলে দিব। বাবাকে বলবো তোমাকে আমার ভালো লাগে, আমি তোমাকে ভালোবাসি। এটা বললে উনি রাগ করবেন না? সেটা তো জানি না, তবে বলে দেখতে হবে। তাছাড়া বাবা কোনো না কোনো সময় ঠিকই জেনে যেত। জানি না কি হবে, তা ভালো কিছু হবে না সেটা বেশ বুঝতে পারছি, বলল মাসুদ। তুমি কোনো টেনশন করো না, যাও তোমার বাড়িতে চলে আসছো, বাড়িতে যাও। আমি আমার বাবার সাথে কথা বলে কাল তোমার কাছে আসব। কথাটা বলে চলে গেল মাসুদ। এদিকে পরি চলে যাবার পর মাসুদ তার বাড়িতে চলে গেল। মাসুদ রাত করে বাড়িতে ফেরায় ওর মা বলল, বাবা মাসুদ, কোথা থেকে ফিরলি? রাত বেরাতে বাহিরে না গেলে হয় না বাবা? আমি তো এমনি যাই না মা, জানোই তো আমি জিন পরি তাড়ানোর কাজ করি, সেই কাজের জন্য বাহিরে গিয়েছিলাম মা। আমার তো ভয় হয় বাবা, কখন না জানি তোর কি হয়ে যায়। মা, আমার সাথে যে পড়ি থাকে, তুমি কেন মিছিমিছি ভয় পাও বলো তো? তুমি চিন্তা করো না মা, আমার কিছু হবে না আল্লাহর রহমতে। ঠিক আছে বাবা, রাত অনেক হইছে, ঘুমা। কথাটা বলে মাসুদের মা তার রুমে চলে গেলেন। এদিকে মাসুদও কিছুক্ষণের মধ্যে ঘুমিয়ে পড়লেন। এই ঘটনার দুদিনে মাসুদের কাছে পরি আসেনি। পরি দুদিন না আসায় মাসুদ চিন্তিত হয়ে পরির অপেক্ষা করতে লাগলেন। এভাবে একদিন দুদিন করে কেটে যায় 7টা দিন। 7 দিন পরে এক রাতে মাসুদের কাছে পরি আসে। পরি আসতেই মাসুদ বলে, এই পরি, তুমি কই ছিলা? এই 7টা দিন জানো তোমার জন্য কত চিন্তা হচ্ছিল আমার। তোমার কিছু হয়নি তো? তুমি কি ঠিক আছো? মাসুদের জবাবে পরি মন খারাপ করে বলল, যা ভেবেছি তাই হলো। বাবা তোমার আমার ব্যাপারে জেনে খুব রাগ করেছেন, আমাকে তোমার কাছে আসতে দিতেন না। আমাকে আর তোমার বাবা মেনে নিবে না মাসুদ। ও, যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো। তাহলে কিন্তু আমি যে তোমাকে ভালোবেসে ফেলেছি, এখন কি করব? কি আর করবা? ভুলে যাও আমাকে, এটাই ভালো হবে। ভুলে যাব? ভালোবাসার মানুষকে ভুলে যাওয়া কি এতই সহজ? কিছু করার নেই, ভুলে যাও। আমি তোমার কাছ থেকে চলে যাচ্ছি মাসুদ, আর কখনো আসবো না। মানে কি? পরি, কি করছো? হঠাৎ এসব কি বলছো? যেটা বলার সেটাই বলছি, আমি চলে যাই, ভালো থাকো। কথাটা বলে পরি চলে যেতে গিয়ে দাঁড়িয়ে গেলেন, আর পেছনে মাসুদের দিকে ঘুরে বললেন, ওই আমি চলে যাচ্ছি, পেছন থেকে ডাকবা না, অনুরোধ করবা না? এই তাহলে তোমার ভালোবাসা? আর ডেকে কি হবে বলো? তোমার বাবা আমাকে মেনে নেয়নি, তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, এখন আমি কি করব বলো? আরে বলদ, তোমাকে বোকা বানালাম। হা হা, কেমন বোকা হলে? মানে কি বলো, কিসের বোকা? আরে আমার বাবা তোমাকে মেনে নিচ্ছে, তাই নাকি? হ্যাঁ, আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম বাবা তোমার কথা শুনে রাগ করবে কিনা, কিন্তু বাবা তো কিছু বলল না, শুধু বলল তোমরা মানুষ, তোমাকে যেন জোর করে কিছু না করি। জোর করে ভালোবাসা বা বিয়ে কোনোটাই করা যাবে না। উফ, আমি ভয় পেয়ে গেছিলাম জানো, ভাবছি সত্যি তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ, কষ্ট হচ্ছিল অনেক। ধুর বোকা, আমি তোমাকে ছেড়ে কোথায় যাব? আমি তোমাকে ছেড়ে কখনো কোথাও যাব না। তোমার বাবাকে কি বলে দিছো আমাকে ভালোবাসো? হ্যাঁ বলেছি, তোমাকে ভালো লাগে, ভালোবাসি, সব বলেছি। মাসুদ এবং পরীর কথার মাঝে মাসুদের মা সেখানে হঠাৎ চলে আসে। মাসুদ ওর মাকে দেখে পরীকে বলে, পরী, মা আসছে, চলে যাও। কিন্তু মাসুদের কথায় পরী না গিয়ে উল্টো বললেন, না যাব না, আমি আজ মাকে দেখা দিব, কথা বলবো। এই কথা বলতে বলতেই মা রুমে এসে পরীর দিকে তাকিয়ে হা করে তাকিয়ে রইলেন। এটা দেখে মাসুদ বললেন, কি হলো মা, এভাবে তাকিয়ে আছো কেন? মাসুদের কথায় ওর মা বলল, বাবা মাসুদ, এই কি তাহলে সেই পরী? হ্যাঁ মা, ও সে। পরী বলল, কেমন আছেন মা? আলহামদুলিল্লাহ, ভালো আছি মা। মাশাল্লাহ, তুমি তো অনেক সুন্দর, তুমি আসলেই সুন্দরী পরী। আমার তো বিশ্বাস হচ্ছে না পরীকে দেখছি। কি যে বলেন মা, যা বলি সত্যি বলি মা, তুমি খুব সুন্দর। তুমি কি কিছু খাবে? এই গরিব মায়ের ঘরে তো তেমন কিছু নেই। না মা, আমি কিছু খাবো না, তুমি খুব ভালো। আচ্ছা মাসুদ, আমি চলে যাই, কাল দেখা হবে, ভালো থাকবেন মা। কথাটা বলে পরী চলে গেল।
পরি চলে যাওয়ার পরে মাসুদ ও মাসুদের মা দুজনেই ঘুমিয়ে পড়লেন। এভাবে পরি এবং মাসুদের মাঝে কেটে গেল কয়েকটা দিন। কয়েকটা দিন পর এক রাত পরি মাসুদের কাছে আসেন। পরি আসায় তাদের মাঝে অনেক কথা হয়। দুজনে গল্প করে, ভালোবাসার কথা বলে। কথা বলার এক সময় মাসুদ পরিকে বলে, আচ্ছা শোনো না, তোমাকে একটা কথা বলার ছিল। কি কথা বলো? আমি না এখন অনেক আমল জানি। আমার পরিচিত এক কবিরাজ আমাকে শিখিয়েছে। আমি ওনার কাছ থেকে অনেক কিছু শিখেছি। আরে তাই নাকি? কবে শিখলা এসব? কিছুদিন হলো, তোমাকে বুঝতে দেয়নি। এখন থেকে কোনো জিন পরি ছাড়াতে আরও সহজ হবে। আমি এখন অনেক দোয়া কালাম আমল সব জানি। তুমি তো আছোই, এখন কোনো শক্তিশালী জিন পরি আসলেও আমাদের সাথে পারবে না। হ্যাঁ তাই? তা তুমি কি শিখলা বলো দেখি? বলবো না, করে দেখাবো, প্রমাণ করে দিব। তাই? হা হা, আমার কবিরাজটা। আচ্ছা দাও, আচ্ছা দাও দেখি প্রমাণ। কি প্রমাণ দিবা তুমি বলো? তুমি তো পড়ি তাই না? আমি তোমাকে আটকাবো, দেখবা? হ্যাঁ দেখাও দেখি কিভাবে আটকাতে পারো। পরীর কথায় মাসুদ চোখ বন্ধ করে কিছু একটা বলে পরীর হাতে একটা চুড়ি পরিয়ে দিল। চুড়িটা পরাতে পরী মাসুদকে বললেন, এটা কিসের চুড়ি? কেমন অদ্ভুত, আর এটা আমাকে পরালে কেমন একটা লাগছে। এটা আমার ক্ষমতা, আমার কাজ শুরু হয়ে গেছে। তুমি চাইলেও এই চুড়িটা খুলতে পারবে না। আচ্ছা তাই তো, আমি চুড়িটা খুলতে পারছি না কেন? মাসুদ কি করলা? এটা খুলতে পারছি না, তুমি খুলে দাও। না খুলবো না। মাসুদ আমার খুব কষ্ট হচ্ছে, খুলে দাও। খুলে দেওয়ার জন্য তোমাকে তো পড়তে দেয়নি। মজা করো না, আমার কেমন জানি লাগছে, খুলে দাও। সরি পরি, আমি এটা খুলবো না, কারণ আজ থেকে আমি তোমাকে বন্দি করলাম। মানে মাসুদ কি বলছো এসব? যা বলছি সত্যি বলছি পরি, এখন থেকে তুমি আমার কাছে বন্দি। মাসুদ বেশি বেশি হয়ে যাচ্ছে, এটা খুলে দাও। না খুললে কি করবা? আমি তোমাকে বন্দি করছি। কেন করছি জানো? কারণ এখন থেকে তোমাকে দিয়ে যা ইচ্ছা হয় করাবো। আমি এখন একজন কবিরাজের কাছ থেকে অনেক তন্ত্রমন্ত্র শিখেছি। সরি পরি, তোমার মাসুদ আর আগের মাসুদ নেই। আমার অনেক টাকা চাই, অনেক। তাই তোমাকে বন্দি করলাম। এখন থেকে আমি যা বলবো তাই করবা, তোর ইচ্ছে করুক বা না করুক। মাসুদ, এটা কি সত্যি? তুমি তুমি না আমাকে ভালোবাসো? তাহলে এসব কি? আমি তোমাকে কখনো ভালোবাসিনি, সব অভিনয় করেছি। তোমাকে বন্দি না করলে তোমার বাবা যে কোনো সময় তোমাকে আমার কাছ থেকে নিয়ে যেত। এখন তুমি বন্দি, তোমার বাবা চাইলেও তোমাকে নিয়ে যেতে পারবে না। মাসুদের হঠাৎ এমন আজগবি কথায় পুরি অবাক হয়ে তাকিয়ে রইলেন মাসুদের দিকে, আর কান্না ভরা চোখে বলে উঠলেন, হায় রে বেঈমান, এই তাহলে তোমার ভালোবাসা? তোমার জন্য আমি আমার রাজ্য ছেড়েছি, সবসময় তোমার আশপাশে ছিলাম, তুমি সেই প্রতিদান এভাবে দিলে? এই, আমি তোমার আবেগী কথা শুনতে চাইনি। এত কথা না বলে এখন চলে যাও। আমি ডাকলে এখন এসো, আমি ডাকলে তখন এসো। একটা কথা মনে রেখো, তুমি আসতে না চাইলেও আসতে হবে, কারণ তুমি আমার কাছে বন্দি। মাসুদের কথায় পরী কিছু না বলে অদৃশ্য হয়ে গেলেন। এই ঘটনার পর মাসুদ পরীকে দিয়ে তার ইচ্ছের বিরুদ্ধে অনেক কাজ করিয়ে নেন। এইভাবে চলতে থাকে। একদিন মাসুদ একটা ছেলেকে দেখতে যান। ছেলেটাকে ডাইনি ধরেছে। মাসুদ ছেলেটার কাছে গেছে ডাইনিকে ছাড়াতে। মাসুদ সেখানে গিয়ে পরীকে স্মরণ করেন। মাসুদের ডাকে পরী এসে উপস্থিত হন। পরী আসলেই মাসুদ তাকে বলেন, এই ছেলেটাকে ডাইনি ধরেছে। আমি ডাইনিকে ছেলেটার শরীরে হাজির করি, তুমি ওনাকে তাড়িয়ে দাও, নয়তো মেরে ফেলো। না, আমি এটা করতে পারবো না, কারণ ডাইনি অনেক বয়স্ক একজন ডাইনি, আমার থেকে শক্তি অনেক বেশি। আমি না শুনতে চাইনি। কিভাবে তাড়াবা তুমি জানো, লড়াই করো ওনার সাথে। আমাকে কি মরার জন্য এসব বলছো? না, মরার জন্য বলবো কেন? উনি ডাইনি হলেও বৃদ্ধ হয়ে গেছে, আর তুমি এখনও যুবতী। আমি কোনো কথা শুনতে চাই না। আমি ডাইনিকে ছেলেটার শরীরে হাজির করছি, তুমি যুদ্ধ করো ডাইনির সাথে। কথাটা বলে মাসুদ ছেলেটার শরীরে ডাইনিকে হাজির করলেন। ডাইনি হাজির হতে শুরু হলো পরী এবং ডাইনির মাঝে যুদ্ধ। বেশ কিছুক্ষণ যুদ্ধ চলার পর সেই ডাইনি সেখান থেকে পালিয়ে গেল। যুদ্ধে পরী জিতে গেলেও অনেক বাজেভাবে আহত হলেন। ডাইনি পালিয়ে যাওয়ায় মাসুদ তার কাজ শেষে বাড়িতে চলে যান। মাসুদের সাথে পরীও চলে যান মাসুদের বাড়িতে। বাড়িতে গিয়ে মাসুদ বলে, তোমার তো অনেক কেটে গেছে, অনেক আঘাত পেয়েছ। পরী, আমাকে নিয়ে আর তোমার ভাবতে হবে না বেঈমান। আমি মরি কি বাঁচি সেটা তোমাকে দেখতে হবে না। কতবার করে না বলার পরও আমাকে দিয়ে ডাইনির সাথে যুদ্ধ করালে। আমার তো সুনাম লাগবে, সবাই যেন আমাকে এক নামে চেনে। তুমি অসুস্থ, নিজের যত্ন নাও, ঠিক হবে। এখন যাও, কাল এসো। মাসুদের কথায় পরী কিছু না বলে চলে গেলেন। এই ঘটনার পরের দিন মাসুদ পরীকে স্মরণ করলেন। পরী বেশ অসুস্থ ছিল। অসুস্থ অবস্থায় পরী মাসুদের কাছে মাসুদের বাড়িতে আসতেই দেখলেন বাড়িতে অনেক লোকজন। হঠাৎ মাসুদের বাড়িতে এত মানুষ কেন? এদিকে মাসুদের দিকে তাকাতেই দেখলেন মাসুদ কান্না করছে।
এই অবস্থায় পরী একটি মেয়ের রূপ নিয়ে বাড়িতে সবার মাঝে ঢুকে পড়লেন। পরী সবার মাঝে ঢুকতেই দেখলেন এক দুঃখজনক ঘটনা। মাসুদের মা মারা গেছেন। মাসুদের মাকে পরী অনেক সম্মান করতেন, মায়ের চোখে দেখত। তিনি মারা যাওয়ায় পরীর মনটা অনেক খারাপ হয়। মাসুদের মা মারা যাওয়ার বেশ কিছুক্ষণ পর ওনার জানাজা দিয়ে কবর দেওয়া হয়। এই ঘটনার রাতের বেলা মাসুদ একা পরীকে ডাকে। মাসুদের ডাকে পরী আসতেই মাসুদ কান্না করতে করতে বলে, মা ছাড়া তো আমার কেউ ছিল না, সেই মাকে হারিয়ে ফেললাম, আমি এখন একা হয়ে গেলাম। মাসুদের কথায় পরী বলল, তোমার মাকে মা বলে ডেকেছি, ওনার জন্য আমারও সেই মন খারাপ হয়েছে, কিন্তু তোমার জন্য আমার একটুও মন খারাপ হয় না। আমার ভালোবাসা নিয়ে প্রতারণা করেছ, ধোঁকা দিয়েছ আমাকে। তোমার জন্য আমি নিজের ইচ্ছার বিরুদ্ধে কাজ করি। তোমার জন্য আমার পরিবার আমার সাথে দেখা করতে পারে না। ভালোবাসার নামে ছলনা না করলেও পারতে। আমি যা করেছি ঠিকই করেছি। তাছাড়া তুমি তো আমার কাছেই আছো, তাই না? তোমাকে বন্দি করে তো আর আমি মাটিতে পুঁতে রাখিনি। সেটাই করতা। ভালোবেসে যে ধোঁকা দিতে পারে সেটাও করতে পারে। আমার কষ্ট আর কষ্ট মনে হয় না, তাই তোমার সাথে থাকার চেয়ে না থাকাই ভালো। উফ, তুমি চুপ করো তো। দেখছো আমার মন খারাপ, তুমি এখন চলে যাও তো, দরকার হলে আমি তোমাকে ডাকবো। কথাটা বলে মাসুদ ঘরে গেলেন। এদিকে পরীও চলে গেল। এই ঘটনার 3 দিন পর মাসুদ পরীকে আবার ডাকে। মাসুদের ডাকে পরী আসায় মাসুদ বলে, আজ রাতে একটা কাজে যেতে হবে। একটা মহিলাকে পিশাচ জিন ধরেছে, ওকে ছাড়াতে হবে। না জেনে শুনে কোথায় যাব? আমি একটু খোঁজ নিয়ে দেখি, একটু পর আসছি। কথাটা বলে পরী চলে গেল। এর কিছুক্ষণ পর ফিরে এসে বলল, মাসুদ, এই কাজটা করা যাবে না। তুমি ওনাকে না করে দাও। কেন, কি হয়েছে? না করব কেন? ওই মহিলার স্বামী আমাকে 1 লাখ টাকা দিবে বলছে। এই কাজটা না করা যাবে না। আরে তুমি বুঝতে পারছো না কেন? ওই মহিলাকে 3টা জিন ধরেছে। আমি একটা পরী, আমি ওই 3টা জিনের সাথে পারবো না। পারতে হবে। তুমি চেষ্টা করে দেখো পারবা। আমি পারবো না। এর থেকে আমার মরা ভালো, আমাকে মেরে ফেলো। আমি দোয়া কালাম জানি তোমার কিচ্ছু হবে না। তুমি আমার সাথে আজ রাতে যাবা, এটাই শেষ কথা। মাসুদকে এত করে বোঝানোর পরেও মাসুদ বুঝতে পারছে না। নিজের ভালোবাসার মানুষ এতটা পরিবর্তন হতে দেখে পরী অবাক। নিজের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে পরী মাসুদের সাথে চলে গেলেন সেই বাড়িতে যাবার পর পরী আবারও মাসুদকে বলল, মাসুদ, তোমাকে আবারও সাবধান করছি, চলো এখান থেকে। পরীর ইচ্ছার বিরুদ্ধেই মাসুদের সাথে চলে গেল সেই বাড়িতে যাওয়ার পর পরী আবারও মাসুদকে বলল, মাসুদ, তোমাকে আবারও সাবধান করছি, চলো এখান থেকে। এই বাড়ির মেয়েটার সাথে একটা না 3টা জিন আছে, যেগুলো খুব খারাপ। কিন্তু পরীর কোনো কথায় কান্না দিয়ে মাসুদ বলল, একবার যেহেতু এসেছি, কাজ করেই যাব। ঠিক আছে, তুমি যদি আমার মৃত্যু চাও তাহলে কাজ শুরু করো। পরীর এমন কথায় মাসুদের মন একটুও গলল না। উল্টো মাসুদ সেই বাড়িতে যাবার পর ওদেরকে বললেন জিনে ধরা মেয়েটিকে সামনে নিয়ে আসতে। মাসুদের কথায় মেয়েটিকে সামনে নিয়ে আসলে মাসুদ রুকিয়া শুরু করলেন। মাসুদ মেয়েটার শরীরে ওই 3টা পিশাচ জিনদের হাজির করার চেষ্টা শুরু করলেন। বেশ কিছুক্ষণ চেষ্টার পর সেই মেয়েটার শরীরে সেই পিশাচ 3টা জিন হাজির হলেন। পিশাচ জিন 3টা হাজির হয়ে মাসুদের উপর রেগে বললেন, তোর সাহস তো কম না। তোর সাথে থাকা পরী কি আমাদের ব্যাপারে তোকে কিছু বলেনি? সব জেনে শুনে এখানে এসে আমাদের হাজির করলি? তোর কোনো ক্ষমা নেই। কথাটা বলে সেই 3টা জিন মাসুদের উপর আক্রমণ করতে যাবে, ঠিক তখনই পরী এসে মাসুদের সামনে দাঁড়ালেন। পরীর সামনে দাঁড়ানোর ফলে সেই জিন 3টি রেগে পরীর উপর আগে আক্রমণ করলেন। মাসুদ কিছু বুঝে ওঠার আগ মুহূর্তেই সেই জিন 3টা পরীকে অনেক মেরে আহত করে সেখান থেকে চলে গেলেন। ওরা চলে যাওয়ায় আর পরী আহত হয়, মাসুদ পরীকে নিয়ে তার বাড়িতে চলে আসে। বাড়িতে আসার পর মাসুদ বললেন, তুমি ঠিক আছো তো? আমাকে দেখে কি ঠিক মনে হয়? তোমাকে একটা কথা বলি, আমাকে এভাবে কষ্ট দেওয়ার থেকে মেরে ফেলো। আমি আর বাঁচতে চাই না, মেরে ফেলো আমাকে। পরীর এমন কথায় মাসুদ কিছুক্ষণ চুপ থেকে পরীর কাছাকাছি গিয়ে পরীর হাত থেকে সেই চুড়িটা খুলে ফেললেন আর বললেন, তুমি এখন থেকে মুক্ত, যাও, তোমাকে ছেড়ে দিলাম। হঠাৎ কি হলো? খারাপ মানুষ আবার ভালো হলো কেমনে? সেটা তোমাকে জানতে হবে না। তুমি মুক্ত, এখন থেকে চলে যাও, নইলে আবার বন্দি করব। মাসুদের এমন কথায় পরী রেগে গিয়ে মাসুদকে প্রচণ্ড জোরে একটা আঘাত করলেন। পরীর আঘাতে মাসুদ ছিটকে গিয়ে পড়লেন মাটিতে আর জ্ঞান হারিয়ে ফেললেন। মাসুদ জ্ঞান হারানোর পর পরী সেখান থেকে চলে গেলেন তার রাজ্যে, তার মা বাবার কাছে। পরী ওর মা বাবার কাছে যাওয়ার পর
ওর মা বাবাকে বললেন, মা বাবা তোমরা কেমন আছো? এতদিন আমার জন্য নিশ্চয়ই চিন্তা করেছিলে। আমি এসে গেছি। জানো বাবা, আমি একটি খারাপ ছেলের পাল্লায় পড়েছিলাম। সেই ছেলেটা আমাকে বন্দি করে রাখছে। ভালোবেসেছিলাম ওকে অনেক, আর ও আমার সাথে বেইমানি করেছে। আজ মুক্ত হয়ে ওকে আঘাত করেছি। কি জানি বেঁচে আছে কিনা। এতক্ষণে হয়তো কেউ হাসপাতালে নিয়ে গেছে ওকে। পরীর কথার বাবা বললেন, কাজটা তুই ঠিক করিসনি। মানে কি বলো? যে আমাকে বন্দি করে আমার ইচ্ছের বিরুদ্ধে কাজ করিয়েছে সে ভালো হয় কি করে? আর আমি কি কাজটা ভালো করিনি মানে কি? কারণ মাসুদ নির্দোষ, ওর কোনো দোষ নেই মা। মানে বাবা, তুমি কি কিছু লুকাচ্ছ? হ্যাঁ মা, এতদিন লুকিয়েছি কিন্তু আর না। আসলে মাসুদ তোকে ইচ্ছে করে বন্দি করিনি। আমি ওকে বাধ্য করেছিলাম তোকে বন্দি করার জন্য। তোকে যে চুরি পরিয়ে বন্দি করা হয়েছে সেটা আমার দেওয়া চুরি। কি বলছো বাবা? কিন্তু এসব কেন করছো? সব খুলে বলো। পরীর কথায় ওর বাবা মাথা নিচু করে বলতে শুরু করলেন, শোন মা, আমার বাবা মানে তোর দাদা মানুষের হাতে মারা গেছে। সেই তখন থেকে আমার মানুষদের প্রতি রাগ আর ঘৃণা। আমি মানুষদের দেখতে পারি না, ওদের বিশ্বাস করি না। যেই মানুষদের দেখতে পারি না তুই সেই মানুষকে পছন্দ করলি, ভালোবাসলি। তুই যখন আমাকে মাসুদের কথা বলেছিলি আমি তখনই তোর উপর রাগ করতে পারতাম, রেগে তোকে বন্দি করতে পারতাম। কিন্তু আমি এসব কিছু করিনি। এসব করে তোকে আটকানো যেত না। তাই আমি খেলাটা অন্যভাবে খেললাম। আমি মাসুদকে বলছি তোকে যেন বন্দি করে, তোর ইচ্ছের বিরুদ্ধে তোকে দিয়ে কাজ করায়, যেন তুই ওকে ভুল বুঝিস, ভুলে যাস। মাসুদ ছেলেটা শুরুতে আমার কথায় রাজি হচ্ছিল না। পরে আমি ওর মাকে মেরে ফেলার ভয় দেখাই। তখন মাসুদ রাজি হয় আর তোকে বন্দি করে নানা রকম কাজ করাতে থাকে। এদিকে তুইও মাসুদকে ভুল বুঝতে থাকিস। জানিস মা, একবার জিনের আক্রমণে তুই আহত হয়েছিলি মনে আছে? তখন মাসুদ তোকে কিছু বুঝতে না দিলেও আমার কাছে এসে অনেক কেঁদেছে। মাসুদ আমাকে অনেক অনুরোধ করেছে তোকে দিয়ে যেন জোরপূর্বক কিছু না করায়। কিন্তু আমি মাসুদের কোনো কথা শুনিনি। আমি মাসুদকে বলি, তোর যত কষ্টই হোক, যত ইচ্ছে না করুক, তোকে দিয়ে যেন কাজ করাই। কিছুদিন আগে মাসুদের মা মারা গিয়েছিল, মনে আছে? আসলে মাসুদের মা এমনি এমনি মারা যায়নি, ওনাকে ভয় দেখিয়ে মেরে ফেলা হয়েছে। মাসুদ তোকে দিয়ে কাজ করাতে চাইছিল না, তাই আমি একটি জিনকে পাঠাই মাসুদের মাকে ভয় দেখাতে, যেন মাসুদ ওর মায়ের কথা ভেবে আমার কথা মতো তোকে কষ্ট দেয়। কিন্তু সেই জিনটা মাসুদের মায়ের সামনে অনেক ভয়ঙ্কর রূপে যাওয়ায় মাসুদের মা ভয়ে মারা যায়। মাসুদের মায়ের মৃত্যুর জন্য আমরাই দায়ী। কি বলো? মাসুদের মা তাহলে এমনি এমনি মারা যায়নি? তোমাদের কাজ এটা? ছি বাবা ছি, এমন একটা জঘন্য কাজ কেন করতে গেলে? পরীর কথার বাবা বললেন, অন্যায় করে ফেলেছি। আসলে একজন অপরাধের জন্য সবাইকে খারাপ ভাবা ঠিক না। সব মানুষেরা খারাপ না। তুই শেষবার যখন 3টা পিশাচ জিনের হাতে আহত হয়ে ফিরলি তখন মাসুদ আমার কাছে এসে আমার পা ধরে অনেক কেঁদেছিল। মাসুদ তোর কষ্ট সহ্য করতে পারছিল না মা। মাসুদ আমাকে বলে ওকে যেন মেরে ফেলি, তাও তোকে দিয়ে যেন আর কোনো কাজ না করাই। মাসুদের এমন কান্না ও ভালো ব্যবহারে আমি আমার ভুল বুঝতে পারি। আমার কথায় মাসুদ তোকে মুক্ত করে দিছে, আর তুই মুক্ত হয়ে মাসুদকে আক্রমণ করলি। জানি না ছেলেটা বেঁচে আছে না মারা গেছে। এখন কেন এসব বলছো? তোমার লজ্জা হওয়া উচিত বাবা। আমি মানুষকে চিনতে ভুল করিনি, মাসুদকেও চিনতে ভুল করিনি। ও ভালো ছিল, তোমার কারণে আমার ওকে ভুল বুঝতে হয়েছে। আমি তো প্রথমে বুঝতে পারিনি, কি করব বল? বাবাকে নিজের চোখের সামনে মরতে দেখেছি। এখন আমি কি করব বাবা, তুমি বলে দাও। কি করবি সেটা একটু পর বলছি, আগে ওয়েট কর। কিসের জন্য ওয়েট করব? কিসের কথা বলছো? তোকে যে 3টা জিন আঘাত করেছে ওদের ধরে নিয়ে আসতে বলছি। ওদের সাহস কম না, তোর উপর আঘাত করে। ওরা কি জানে না তুই জিন সর্দারের মেয়ে? পরীর বাবার কথা শেষ না হতেই কয়েকটা জিন সেই 3টা জিনকে ধরে নিয়ে আসলো। জিন 3টাকে ধরে নিয়ে আসার পর সাথে সাথেই সেই জিন 3টা পরীর বাবার পা ধরে মাপ চাইতে থাকে। ওরা বলে, সর্দার আমাদের মাপ করে দিন, আমাদের ভুল হয়েছে। আমরা খোঁজ না নিয়ে আপনার মেয়ের উপর আঘাত করেছি, এরকম ভুল আর কখনো হবে না। জিন 3টার এমন আকুতি মিনতি দেখে বাবা বললেন, ঠিক আছে, এবারকার জন্য তোমাদেরকে মাপ করে দিলাম। তোরা আমার জিন গোষ্ঠীর সাথে সাথে কখনো ঝগড়া বা মারামারিতে জড়াবি না। আর তোরা 3জন মিলে যে মেয়েটাকে ধরছিস সেই মেয়েটাকে ছেড়ে যাবি। পরীর বাবার কথায় সেই 3টা জিন রাজি হয়ে যায়, সেখান থেকে চলে যায়। এদিকে ওরা যাওয়ার পর পরী বলল, বাবা আমার এখন যেতে হবে। আমি মাসুদকে আঘাত করেছি, ও জ্ঞান হারিয়ে ফেলেছে, কেমন আছে জানি না। ঠিক আছে মা, যা।
দেখ ও কেমন আছে। বাবার কথায় পরি আবারও চলে আসে মাসুদের কাছে। পরি মাসুদের বাড়িতে এসে দেখে বাড়িতে মাসুদ নেই। এদিকে মাসুদের খোঁজ না পেয়ে পরি একটা মেয়ের রূপে মাসুদের বাড়ির পাশে একটা বাড়িতে গিয়ে জিজ্ঞেস করে, আচ্ছা এটা মাসুদের বাড়ি না? মাসুদ বাড়িতে নেই কেন? পরির কথায় ওনারা বললেন, মাসুদ তো অসুস্থ, হাসপাতালে ভর্তি। মাসুদ হাসপাতালে ভর্তির কথাটা শুনে দম ফিরে পেল পরি। কারণ পরির ভাবনা ছিল ওর আঘাতে আবার মাসুদ মারা যায়নি তো। পরি ওনাদের কাছে হাসপাতালের ঠিকানা নিয়ে চলে গেলেন সেই হাসপাতালে। হাসপাতালে গিয়ে দেখলেন মাসুদ শুয়ে আছে বেডে, অনেক অসুস্থ। মাসুদের পাশে দুজন লোক থাকার পরেও পরি তার রূপে মাসুদের কাছে আসতে পারে না। এমন অবস্থায় পরি সেই হাসপাতালের একটা নার্সকে নিয়ে গেলেন তার রাজ্যে। আর নার্সটাকে ঘুম পাড়িয়ে সেই নার্সের রূপ নিয়ে চলে আসেন হাসপাতালে। হাসপাতালে এসে মাসুদের দেখাশোনা করতে লাগলেন। পরি নার্স রূপে হাসপাতালে মাসুদের খেয়াল রাখতে লাগলেন। মাসুদের পাশ থেকে যখনই সেই লোক দুটো চলে গেলেন তখন পরি মাসুদের কাছে এসে ওর পাশে বসলেন। মাসুদ, আপনার শরীর এখন কেমন কেমন ফিল হয় আপনার? আগের থেকে একটু ভালো, চিন্তা করবেন না, আস্তে আস্তে সুস্থ হয়ে যাবেন। আপনার শরীরের আঘাতগুলো শুকিয়ে যাবে। শরীরের আঘাত শুকিয়ে গেলেও মনের দাগ কখনো দূর হবে না। কিন্তু কেন? আপনাকে কি কষ্ট দিচ্ছে বুঝি? না, কেউ কষ্ট দেয়নি। কষ্টে যার জীবন ঘেরা তাকে কষ্ট দিবে কে? বুঝতে পারছি আপনার আপনজন মনে হয় আপনাকে কষ্ট দিয়ে মেরেছে, সেজন্য আপনি হাসপাতালে ভর্তি। আপনজন ও ভালোবাসার মানুষের আঘাতে কষ্ট লাগে না, কষ্ট লাগে তার আচরণ ও ভুল বুঝে দূরে সরে যাবার কারণে। মাসুদের এমন কথায় পরীর চোখ ছলছল করতে লাগলো, এই বুঝি কেঁদে ফেলবে। পরীর এমন ভাবসাব দেখে মাসুদ বলল, আচ্ছা আমাকে আর কতদিন থাকতে হবে হাসপাতালে? যতদিন না পুরোপুরি সুস্থ হন ততদিন। কেন যে মারা গেলাম না? ওকে হারিয়ে তো আমি বেঁচে থেকেও মরে গেছি। কার কথা বলেন? আমার ভালোবাসা, আমার পরীর কথা। মাসুদের কথায় পরি নিজেকে আর আটকাতে না পেরে কেঁদে ফেললেন। নার্স রূপে পরি কেঁদে ফেলায় মাসুদ পরির দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, আপনি কাঁদছেন কেন? আমার কথা কেউ শোনে? আপনি কি সত্যই নার্স নাকি অন্য কেউ? অন্য কেউ হতে যাব কেন? আমি নার্স। না না, আপনার আবেগী কথা ও চোখের পানি দেখে আমার সন্দেহ হচ্ছে। দয়া করে বলেন না আপনি কে? আপনি কি আমার পরি? মাসুদের কথায় পরি চুপ করে রইলেন। এদিকে মাসুদের তখন বুঝতে বাকি রইল না যে সত্যি পরি নার্স রূপে আছে তার সামনে। পরি নার্স রূপে আছে বলে মাসুদ বললেন, পরি তুমি এই রূপে আসছো কেন? কি করব বলো? কোন মুখ নিয়ে তোমার সামনে আসবো বলো? তুমি আমার বাবার কথায় আমাকে বন্দি করে কষ্ট দিছো, আর আমি না জেনে তোমাকে খারাপ ভেবে আঘাত করেছি। ও তোমার বাবা তোমাকে নিশ্চয়ই সব খুলে বলেছে? হ্যাঁ মাসুদ, সব বলেছে। কেন আগে একবারও বলনি আমার বাবার কথা এসব করছো? তোমার বাবার হুকুম ছিল, আমিও আমার মা তোমার বাবার কথার গোলাম ছিলাম। পরি, তোমার বাবা আমাদের মেনে নিবে না, তুমি দয়া করে এখান থেকে চলে যাও। মাসুদের কথায় পরি বলল, কে বলছে মেনে নিবে না? বাবা তোমাকে মেনে নিছে মাসুদ। বাবা ওনার ভুল বুঝতে পারছে, বাবা আমাকে সব ঘটনা খুলে বলছে। কি? তোমার বাবা আমাকে মেনে নিছে? এটা কি সত্যি? হ্যাঁ মাসুদ, বাবা তোমাকে জোর করে আমাকে বন্দি করিয়েছিল, এটা সত্যি। কিন্তু বাবা এখন ওনার নিজের ভুল বুঝতে পারছে। পরিও মাসুদের কথার মাঝে সেখানে পরির মা বাবা চলে আসলেন। পরির মা বাবা সেখানে এসে বললেন, হ্যাঁ বাবা, আমি আমার ভুল বুঝতে পারছি। আসলে সব মানুষেরা খারাপ হয় না। তুমি প্রমাণ করে দিছো যে তুমি সত্যিকারের প্রেমিক। তোমার সাধ্য, তোমার মধ্যে সত্যিকারের মায়া মমতা ভালোবাসা আছে। আমি বাবা না বুঝে তোমাকে দিয়ে জোর করে আমার মেয়েকে বন্দি করিয়েছি। আর সবচেয়ে কষ্টের তোমার মা মারা যাবার পেছনে আমার হাত ছিল। না জেনে অনেকে তো ভুল করে। তুমি বাবা আমাকে মাফ করে দিও। আপনি আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই অনেক। বড়দের মাপ চাইতে হয় না। বড়রা ভুল বুঝতে পারলে ভালো পথে ফিরে আসলে মাপ করা হয়ে যায়। আমার মতো কখনো কারো ওপর জুলুম এবং অত্যাচার করবেন না, আপনার কাছে এটাই চাওয়া। মাসুদের কথায় পরীর মা বাবা খুশি হয়ে সেখান থেকে হাসি মুখে চলে গেল। ওরা চলে যাওয়ার পর মাসুদ কষ্ট করে একটু উঠে বসে বলল, ও মা গো, মরে গেলাম, শরীরে অনেক ব্যথা। এই নার্স ম্যাডাম, আমার শরীরটা একটু টিপে দেন তো। আমি কি নার্স? আমাকে নার্স বলো কেন? আমি তোমার পরি, মনে থাকবে? আচ্ছা তুমি তো নার্সের রূপ নিয়ে আসো, তাহলে আসল নার্সটা কোথায়? ওকে ঘুম পাড়িয়ে আমার রাজ্যে রেখে আসছি, তাই নাকি? যাও যাও, ওকে নিয়ে আসো আর আমাকে বাড়িতে নিয়ে যাও, এখানে আর ভালো লাগছে না। মাসুদের কথায় পরি সেই নার্সকে আবারও হুঁশে এসে রেখে গেলেন। আর মাসুদের কথা মতো মাসুদকে বাড়িতে নিয়ে গেলেন। মাসুদ বাড়িতে যাবার পর পরি মাসুদের যত্ন করতে লাগলেন। এভাবে কিছুদিন পর মাসুদ আগের মতো সুস্থ হয়ে গেলেন। মাসুদ সুস্থ হয়ে যাবার পর অনেকে আসতো মাসুদের কাছে সাহায্য চাইতে। মাসুদ ও পরির মাধ্যমে অনেককে সাহায্য করতে লাগলেন। এভাবে পরি এবং মাসুদ দুজন দুজনকে ফিরে পাওয়ায়
খুব সুন্দর এবং মধুরভাবে কাটতে লাগলো তাদের দিন। ভালোবাসার মানুষকে আপন করে পাবার মতো সুখ আর হয় না, তেমনি ভালোবাসার মানুষকে হারানোর মতো কষ্ট কেউ বোঝে না। মাসুদ ও পরীর এমন ভালোবাসার মধ্যে গল্পটা শেষ হচ্ছে। গল্পটা কেমন লাগলো জানাবেন কমেন্ট করে।